হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড্ডি স্টোরি। আমি গুড্ডি। এখন আমি কোথায় আছি তোমরা বলো তো? আমি আছি এখন দিল্লি এয়ারপোর্টে। বাড়ি থেকে একটা কিছু শেয়ার করতে পারিনি, কারণ একদম আমার সমস্ত ভাবনার বাইরে ছিল পরিস্থিতিটা। তো এই কারণে আমি কিছুই শ্যুট করতে পারিনি, আর শ্যুট করা পসিবলও ছিল না ওই সময়। সবাই খুব কান্নাকাটি করছিল, আমিও কাঁদছিলাম, আমার হাজব্যান্ডও খুব ভেঙে ভেঙে পড়েছিল। অ্যাকচুয়ালি অনেকগুলো দিন পর যখন বাড়িতে যাওয়া হয়, অনেকগুলো দিন বলা ভুল হবে, অনেকটা বছর। তো মোটামুটি ও 4 বছর পর বিয়েতে এসেছিল, সেই তারপরে এই গেছিলো পুজোর সময়, আর আমি তো 1 বছর পরই। তো আমার কাছে 1 বছরটা অনেক, কারণ আমি ইউজ টু এখন অবধি হয়ে উঠিনি। সো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 10টার সময়, আর আমাদের ফ্লাইট ছিল দুপুর 3টে। চাকদা টু কলকাতার দমদম এয়ারপোর্ট অনেকটাই রাস্তা, তোমরা সবাই জানো কতটা ডিস্টেন্স তাও। তো এই জন্য একটু আগে হাতে সময় নিয়ে বেরোনো হয়েছে, যাতে প্রবলেম না হয়। রাস্তাঘাটে ভীষণ জ্যাম থাকে অনেক সময়, তো এই জন্য। আর যখন আমরা ওখান থেকে মুভ করলাম, ছেড়ে দিল আমাদের প্লেনটা, তখন এত কষ্ট হচ্ছিল, আমি সারাদিন একটুও কাঁদিনি। যখন ওই প্লেনটা ছাড়লো, ঠিক ওই সময় আমার আমি আর কান্না চেপে রাখতে পারিনি। ওই সময়টা আমার ভীষণ কষ্ট হচ্ছিল, যে আমি চলে যাচ্ছি ফাইনালি, অন্য একটা দেশে চলে যাচ্ছি, 7 সমুদ্র 13 নদীর পার বলতে পারো। সেটাই তো না, অনেকটা দূর অনেকটা দূর। এমন না যে আজ মনে হলো আমি বাড়ি চলে আসবো, তা কিন্তু একদমই নয়, বা কালকে আসবো। অনেকটার ভীষণ অনেকটা ভাবনা চিন্তা করে আসতে হয়। এরকম বারবার করে তো আসাও পসিবল হয় না, বা অনেক সময় টিকিটও পাওয়া যায় না, অনেক প্রবলেম হয়। এদিকে দমদম টু নারিতার ফ্লাইটটা একটু লেট হয়েছে রাতে, তো এই জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো রাত্রেবেলা, কারণ অনেকটাই লেট করেছিল। কিন্তু অন টাইমে আমাদের ল্যান্ড করিয়েছে সকালে, কোনো প্রবলেম হয়নি। তো এদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের ল্যান্ড করাবে কিছুক্ষণের মধ্যে, একদম অন টাইমে নামিয়েছে আমাদের। তো 24টা ঘন্টাও যায়নি, দেখো কোথা থেকে কোথায় চলে আসলাম। কালকের 10টার সময় সকালবেলা বেরিয়েছি, আজকে 10টাও এখন অবধি বাজেনি। দেখো কোথায়, 7 সমুদ্র 13 নদীর পাড়ি তো না, কোথায় ছিলাম কোথায় চলে আসলাম, সবাইকে ছেড়ে কত দূরে। আমার বর না প্রচণ্ডই ভেঙে পড়েছে, কারণ ও স্বাভাবিক, ও অ্যাকচুয়ালি অনেকটা দিন পর গেছে, সবার সাথে ছিল 2 মাস, কিন্তু ফিরে আসার এক্সাইটমেন্টটা প্রখর ছিল, কারণ হচ্ছে বাড়িটা খুব তাড়াতাড়ি রেডি হবে। বাড়িটা ঠিক যত তাড়াতাড়ি রেডি হবে, আমরা ঠিক তত তাড়াতাড়ি আবার বাড়ি ফিরছি। তবে আমাদের ফেরার সময় লাগেজে খুব প্রবলেম হয়েছে, হ্যান্ড লাগেজে যেটা 8 কেজি ছিল, সেটা অ্যাকচুয়ালি এক্সেস হয়ে গেছিলো, তো আমাদের একটা পুরো ধরে বাদই দিতে হয়েছিল। তার মধ্যে অনেক জিনিস ছিল যেগুলো সবাইকে দেওয়ার মতো, কিন্তু সেগুলো কিছুই আমরা আনতে পারিনি। কিন্তু বাড়ির লোকরা অনেক এক্সপেক্ট করেছে এটা আসবে ওটা আসবে, বিশেষ করে চিকেন মাটনটা নিয়ে বেশি বেশি করে এক্সপেক্টেড ছিল ওরা, কিন্তু সেটাই আনতে পারিনি, কিছু করার নেই। আর কলকাতা টু দিল্লির যে ফ্লাইটটা ছিল, বিচ্ছিরিভাবে ঘুমিয়েছি, ওঠার পর আর কোনো জ্ঞানই নেই। তো এয়ার হোস্টেসরা এসে আমাদেরকে ডেকেছে যে চাটা কিছু লাগবে কিনা, দেন ঘুমটা ভাঙে আর কি। ল্যান্ড করার পর যে কিউরিজগুলো ছিল সমস্ত কিছু হয়ে গেছে, যে কোয়ারিজগুলো কোনো রকম কোনো প্রবলেম হয়নি। দেন সুন্দরভাবে বেরোনোর পর, বাড়ি থেকে তো নিতে এসেছিলো ওরা দুজন, দেন স্কাইলাইনারে করে এখন নিপ্পরি যাব, নিপ্পরি থেকে ডিরেক্ট কাওয়াগুচি। দুটো ট্রেন চেঞ্জ হবে, দেন দুটো না, একটা ট্রেন চেঞ্জ হবে, দেন ক্যাব বুক করে সোজা বাড়ি। তো ক্যাব বুক করার আগে ভাবলাম একটু খাওয়া যাক, কারণ পেটটা তো ভরাতে হবে, কারণ কিছুই খাইনি, সকালবেলা তো কিছু খাইনি। তো একদম আমাদের যেতে যেতে তো দুপুর হয়ে যাবে, তো ওই জন্য ভাবলাম যে একেবারে এখানে লাঞ্চটা সেরে যাই, কারণ অনেক দিন পর জাপানিজ খাবারও খাওয়া হবে। এই জন্য এখান থেকে একদম খাওয়া দাওয়া করে কমপ্লিট করে বাড়িতে আর রান্নাবান্নার কোনো ঝামেলা থাকবে না, একবারে রাত্রেবেলা রান্না করা যাবে। সো আমি নিয়েছিলাম চাহান, আর নিয়েছিলাম একটা ইয়াকিতরি উইথ রাইস, আর ওরা অনেক ফ্রাইড চিকেন মিকেন অনেক কিছু নিয়েছে। 埼玉県川口市はい、新井町新井町。12の13新井町12の13 13。এতদিন ইন্ডিয়ার সব ভালো ভালো খাবার খেয়ে, বিরিয়ানি খেয়ে, ফ্রাইড রাইস, চিলি চিকেন এসব খাওয়ার পর আর এসব খেতে কি কারোর ভালো লাগে বলো? তো যাই হোক, কিছু করার নেই, যেখানে যেমন সেখানে তেমন। আমি এটা ভীষণভাবে মানি, যেখানে আমাকে যেমন সেভাবে সেটা মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আর এই না যে আমি জাপানে আছি বলে ইন্ডিয়ার খাবার খেতেই হবে, এটাও আমার কাছে ম্যান্ডেটরি নয়। আমি যেখানে যেমন আমি সেটাই মানিয়ে নিতে পছন্দ করি। আর জাপানে নামার পর দেখছি 10 ডিগ্রি,
বাইরে। তো এত ঠান্ডা, আর মানে নামার সঙ্গে সঙ্গে দেখছি ঠোঁট টোট সব ফেটে গেল পুরো, মানে পুরো স্ক্র্যাচ পড়ে গেল পুরো ঠোঁটের মধ্যে। তো আমি একটা ভেসলিন বের করে আবার লাগিয়েও নিলাম, কারণ এত যে ঠান্ডা আমার মানে মাথার বাইরে ছিল, এটা ভাবনার বাইরে ছিল বলতে পারো। তো ক্যাবে উঠে গেছি, এখন যাব সোজা আমার বাড়ির সামনে। বাড়িটা এত সুন্দর করে দেখাও গেল না। মাসুদ দে হাই এই সব তো পড়ে গেছে আমাদের বাড়ি। সো আমি এখন ঠিক আমাদের অ্যাপার্টমেন্টের একদম নিচে দাঁড়ানো রয়েছি, আর লাগেজগুলো এখন একদম 4th ফ্লোরে নিতে হবে। ভাবছো তোমাদের কেমন লাগবে 4th ফ্লোরে থাকা যে কতটা চাপের, যারা থাকে তারাই জানে। তো এটাই হাজব্যান্ডকে বলছিলাম। সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, যত না না আসতে টায়ার্ড হলাম, এই 4তলা ওরা উঠাতে ততটা টায়ার্ড হয়ে গেছে। আর আমি একটা লাগেজও নিইনি, ক্যারি করিনি, সব ওরাই করেছে। আমার ঘরটা দেখি, বাবা এত পরিষ্কার। ইন্ডিয়াতে না ঘরগুলো বেশ বড় বড়, আর জাপানের ঘরগুলো একদম ছোট ছোট, ঠিক আছে। আর একদম হোয়াইট মোডে থাকে তো ঘরগুলো, তো দেখলে বোঝা যায় না যে এতটাই ছোট ঘর। তো আমি না ঢোকার পর কি অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ঘরগুলো একদম পুচকি পুচকি, প্রথমবার ঠিক যেমন লেগেছিল সেম টু সেম এবারও তাই লাগছে। আমি বলছি ঘরগুলো এত ছোট হয়ে গেল কি করে, আর ইন্ডিয়াতে গিয়ে ভাবছিলাম এত বড় হয়ে গেল কি করে ঘরগুলো, কিন্তু থাকতে শুরু করলে আবার একই লাগে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে সমস্ত ভেজিটেবলসগুলো একটা সাইড করে ফ্রেশ করে রেখে দিলাম, যাতে কোনো রকমভাবে নষ্ট না হয়ে যায়, কারণ এগুলো নষ্ট হয়ে গেলে গেল, এত দূর থেকে আনা সবটাই নষ্ট। এই সমস্ত কিছু নিয়ে এসেছি দেখো তোমরা। আর আজকে এঁচোড়টা রান্না হবে, এঁচোড় চিংড়ি রান্না হবে, কারণ এঁচোড়টা না নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো যেগুলো মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেগুলো প্রথম দিনই করে ফেলেছিলাম,